My dear student, you know that we are passing through a very difficult time. All the normal academic activities are postponed. So in my previous video, I said that I will upload some video lectures so that you can view that video lecture, and in this way we can progress our study. So today our topic of discussion is two-phase locking protocol related things which we are going to discuss. So to understand this video, I suggest better you go through the previous class notes on what is transaction, what is scheduling, what is recoverability, what is cascading rollback, what is conflict serializability, what is view serializability, and all those things. So with this uh, very basic introduction, I go to the topic of today's discussion. আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, that is locks. So you know যে আমরা সবাই জানি যে ডেটাবেস এটা একটা শেয়ারেবল ডেটাবেস, শেয়ারেবল। তাহলে একই সঙ্গে অনেক ট্রানজাকশান, মোর দ্যান ওয়ান ট্রানজাকশান, তারা ডেটাবেসকে রিড রাইট অপারেশনের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমরা বলছি ট্রানজাকশান। এই মোর দ্যান ওয়ান ট্রানজাকশান যেগুলো কনকারেন্টলি রান করছে, ডেটাবেসকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাদের অপারেশনগুলো, ট্রানজাকশানগুলোর অপারেশনগুলো কিভাবে করা হবে, কার পরে কোনটা হবে, কার কতটার পর কার কতটা হবে, এগুলো আরডিবিএমএসের যে অংশটি দেখে আমরা তাকে বলি, আমরা জানি, আমরা তাকে বলি শিডিউলার। তাহলে শিডিউলারকে রিকোয়েস্ট পাঠাচ্ছে ট্রানজাকশনস, অনেকগুলো ট্রানজাকশন একই সাথে সাইমালটেনিয়াসলি রিকোয়েস্ট পাঠাচ্ছে। শিডিউলার একটা লক টেবিল মেনটেন করছে। দেয়ার ইজ এ লক টেবিল মেনটেন্ড বাই শিডিউলার, যার থেকে সে ঠিক করছে কোন ধরনের শিডিউলিং, কোন ট্রানজাকশানের কোন অপারেশনটাকে সে করতে দেবে, কাকে করতে দেবে না। সো শিডিউলার একটা লক টেবিলের সাহায্য নিয়ে শিডিউলিং করছে, তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে কে? মোর দ্যান ওয়ান ট্রানজাকশান। এখন এই যে শিডিউলিংগুলো, এই শিডিউলিংগুলো সম্পর্কে আমাদের দুটো বিষয় বুঝতে হবে। এই লক টেবিল নিয়ে, লক নিয়ে আমাদের দুটো কনসেপ্ট বুঝতে হবে। একটা কনসেপ্ট কি? একটা হচ্ছে এই যে লকের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা, সেটা ট্রানজাকশানগুলোর টিআরএনএস ট্রানজাকশানগুলো, ইন্ডিভিজুয়াল ট্রানজাকশানের যে স্ট্রাকচার, তার উপর কেমন করে অ্যাপ্লিকেবল। তাহলে লকিং ইজ এ কনসেপ্ট
যেটা শিডিউলার মেনটেন করছে। লকিং কনসেপ্টটা কি আমরা পরে আলোচনা করছি, কিন্তু লকিং কনসেপ্টের সঙ্গে ট্রানজাকশান, ইন্ডিভিজুয়াল ট্রানজাকশানের একটা সম্পর্ক আছে। আবার এই লকিংয়ের সাথে আমি যে শিডিউলগুলো করছি সেই লকিং, সেই শিডিউল স্ট্রাকচারের সাথেও আবার একটা সম্পর্ক আছে। তাহলে লকিংয়ের সাথে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশানের একটা সম্পর্ক আছে, আবার লকিং কনসেপ্টের সাথে আমি যে শিডিউলগুলো করছি মাল্টিপল ট্রানজাকশানে তারও একটা সম্পর্ক আছে। এই যে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশানের সাথে যে সম্পর্ক, আমরা তাকে টেকনিক্যাল ভাষায় বলবো কনসিস্টেন্সি অফ ট্রানজাকশন। তাহলে লকিং ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন কি সম্পর্ক, তাকে আমরা বলবো কনসিস্টেন্সি অফ ট্রানজাকশন। এবং শিডিউলিং এর সাথে লকিং এর যে সম্পর্ক, আমরা তাকে বলবো লিগালিটি অফ ট্রানজাকশন। তাহলে আমরা দুটো শব্দ এখানে পেলাম। একটা শব্দ কি? একটা শব্দ হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা শব্দ কি? আর একটা শব্দ হচ্ছে লিগালিটি। তাহলে কনসিস্টেন্সি এই কথাটার সাথে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশানের কেমন করে লক করে তার সম্পর্ক। আর আমরা যখন লিগালিটি বুঝি তখন কোনো একটা শিডিউল সে কেমন করে, লিগালিটি অফ ট্রানজাকশান বলতে শিডিউলটা কেমন করে লকিং মেকানিজমকে কাজে লাগায় সেটা আমরা বুঝি। তাহলে আমরা প্রথমে আলোচনা করে নিই হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনসিস্টেন্সি মিন। তাহলে লকিং এর সাথে কনসিস্টেন্সি শব্দটা কিভাবে যুক্ত হয়ে আছে সেটা আমরা প্রথমে আলোচনা করে নিই। তাহলে লক, কনসিস্টেন্সি, ট্রানজাকশন। ঠিক আছে, তাহলে কনসিস্টেন্সি বলছে 1 নাম্বার পয়েন্ট, কোনো একটা ট্রানজাকশন ক্যান রিড or write a data item যদি it granted a lock on that item। তাহলে কোনো একটা ট্রানজাকশন টিআই, কোনো অপারেশন আরআইএক্স কিংবা ডাব্লিউআইএক্স, তার মানে এক্স বলে ডেটা আইটেমটাকে টিআই ট্রানজাকশন রিড কিংবা রাইট করতে পারবে যদি সে এই এক্স বলে ডেটা আইটেমটাকে লক করে থাকে। আমরা তাকে বলছি এলআইএক্স। এলআইএক্স মানে কি? টিআই ট্রানজাকশন এক্স কে লক করে থাকে। এবং 2 নাম্বার কথা হচ্ছে, 2 নাম্বার শর্ত হচ্ছে যদি কোনো ট্রানজাকশন টিআই কোনো একটা এলিমেন্টকে লক করে থাকে তাহলে কনসিকুয়েন্টলি সে তাকে আনলকও করবে। তাহলে কোনো একটা ট্রানজাকশন কনসিস্টেন্সি ইন টার্মস অফ লকিং, কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কোনো একটা ট্রানজাকশন কোনো একটা ভেরিয়েবল, কোনো একটা ডেটা আইটেমকে রিড বা রাইট করতে পারবে তখনই যদি সে তাকে লক করে। লক আমরা একে সিনট্যাকটিক্যালি এলআইএক্স বলে এখন থেকে ডাকবো। এলআইএক্স মানে টিআই ট্রানজাকশন এক্স আইটেমটাকে লক করেছে। এবং 2 নাম্বার পয়েন্ট কি? কনসিস্টেন্সি মানে কি? যদি কোনো একটা ট্রানজাকশন এক্স আইটেমকে লক করে তাহলে সে এক্স আইটেমটাকে আনলকও করবে। তাহলে এই শব্দটাকে আমরা বলছি কনসিস্টেন্সি। 2 নাম্বার পয়েন্ট আমরা যেটা এইমাত্র আলোচনা করে এসেছি, লকের সাথে আর একটা কনসেপ্ট জড়িত হয়ে আছে। সেই কনসেপ্টটাকে আমরা কি বলছি? সেই কনসেপ্টটাকে বলছি লিগালিটি। এই যে লিগালিটি এবং লক এদের ভেতর যে সম্পর্ক, সেখানে যে শব্দটা যুক্ত হয়ে আসছে সেটা হচ্ছে শিডিউল। তাহলে কোনো একটা ট্রানজাকশন লকের পয়েন্ট অফ ভিউ থেকে কনসিস্টেন্সি হতে পারে,
কোনো একটা শিডিউল লকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে লিগাল হতে পারে। তাহলে কোনো একটা শিডিউল লিগালি লক করছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে কোনো দুটো ট্রানজাকশন টিআই এবং টিজে দুজনেই একই সময়ে এক্স কে লক করছে, এটা এইভাবে কখনো শিডিউলিং করা যাবে না। যদি এভাবে শিডিউলিং করো তাহলে তাকে লিগাল শিডিউলিং বলা যাবে না। তাহলে শিডিউলিং আমাকে কেমন করে করতে হবে যাতে টিআই এবং টিজে দুটো আলাদা আলাদা ট্রানজাকশন একই সময় এক্স ভেরিয়েবলকে লক করছে, ইট ইজ নট পারমিসেবল, ইট ইজ নট অ্যালাউড। এই ঘটনাটাকে আমরা কি বলছি? লিগালিটি। তাহলে লকিং এর দুটো পার্ট, একটা হচ্ছে কনসিস্টেন্সি আর একটা হচ্ছে লিগালিটি। কনসিস্টেন্সি লকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে কার সাথে যুক্ত হয়ে আছে? ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন। তার মানে আমি আগে বলে এলাম লকিং শিডিউলিং এর সাথে লিগালিটি দিয়ে যুক্ত। তাহলে কোনো একটা শিডিউল লিগাল কখন না, সে কখনোই দুটো ট্রানজাকশনকে একই সময় সেম ভেরিয়েবলের ওপর লকিং করতে অ্যালাউ করবে না। সরি, ইট উইল বি এলজে, লকিং করতে অ্যালাউ করবে না। তাহলে আমরা যখন লকিং করব তখন আমাদের এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। কি? এক নাম্বার পয়েন্ট হচ্ছে এটা ইনকনসিস্টেন্ট হতে হবে, এবং দু নাম্বার পয়েন্ট হচ্ছে শিডিউলিংটাকে লিগাল হতে হবে। লেট আস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। সে T1 is a transaction, এই ট্রানজাকশনটা হচ্ছে L1A। তার মানে T1 ট্রানজাকশন প্রথমে এ বলে ডেটাটাকে লক করে দিল, তারপরে R1A এ কে সে রিড করলো, তারপরে A ইকুয়ালস টু A প্লাস 100, এটা লোকাল অপারেশন, কোনো অসুবিধা নেই। তারপরে সে করলো W1A, তারপরে সে করলো U1A, তার মানে এ কে আনলক করলো, তারপরে সে করলো L1B, তারপরে সে করলো R1B, তারপরে সে করলো B ইকুয়ালস টু B প্লাস 100, তারপরে সে করলো W1B, তারপরে সে করলো U1B। তাহলে T1 একটা ট্রানজাকশন, সেই ট্রানজাকশন কি কাজ করছে? প্রথমে এ বলে ভেরিয়েবলটাকে লক করছে। এখানে 1 এইটার মানে হচ্ছে ইট ইজ এ পার্ট অফ T1 ট্রানজাকশন। R1A তার মানে হচ্ছে T1 ট্রানজাকশন এ ভেরিয়েবলটাকে লক করার পর রিড করলো, তারপর লোকালি এ ভেরিয়েবলের যে ভ্যালুটা তার সাথে 100 যোগ করলো, দেন ইট পারফর্মস রাইট অপারেশন, দেন U1A it means it unlock A, then it's log B, read B, B equal to B plus 100, write B, and then unlock B. So our first question is, from the point of view of transaction, এটা কি একটা কনসিস্টেন্ট ট্রানজাকশন? ইয়েস, ইট ইজ এ কনসিস্টেন্ট ট্রানজাকশন। কারণ কি? কারণ দেখো, যখনই সে কোনো একটা ভেরিয়েবলকে রিড করছে কিংবা রাইট করছে, তার আগে সে কি করছে? তাকে লক করে দিচ্ছে। দেখো এখানে বি বলে ভেরিয়েবলটাকে রিড করছে, রাইট করছে, তার আগে বি বলে ভেরিয়েবলটাকে কি করেছে? লক করে দিয়েছে। আবার কোনো একটা ভেরিয়েবলকে সে যখন লক করেছে সে আবার তাকে আনলকও করেছে। কোনো একটা ভেরিয়েবলকে যখন লক করেছে তখন সে আবার তাকে আনলকও করেছে। তাহলে কোনো একটা ট্রানজাকশন লকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে কনসিস্টেন্ট, এটা যে আমাদের দুটো পয়েন্ট ছিল, দুটো পয়েন্টই T1 ট্রানজাকশন ফলো করছে। সো ইট ইজ এ কনসিস্টেন্ট ট্রানজাকশন। নেক্সট সাপোজ T2 is another transaction. T2 transaction is L2A, প্রথমে এটাকে সে লক করলো, দেন R2A, দেন এ ভেরিয়েবলটাকে সে রিড করলো, দেন A ইকুয়ালস টু A স্টার টু, এ বলে ভেরিয়েবলটাকে সে লোকাল অপারেশন করলো, দেন W2A, দেন unlock A, then
এল টু বি লক করলো, বি বলে ভেরিয়েবলটাকে, 2 নাম্বার ট্রানজাকশন, বি ইকুয়াল টু বি স্টার টু লোকাল অপারেশন করলো, দেন ডাব্লু টু বি তার মানে বি অপারেশনটার উপর সে রাইট অপারেশন করলো, দেন ইউ টু বি তার মানে বি ভেরিয়েবলটাকে সে আনলক করলো। এগেন ইউ নোট ইট দ্যাট T2 ট্রানজাকশন ইজ অলসো কনসিস্টেন্ট ট্রানজাকশন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ লকিং। কারণ কি? কারণ দেখো, সে যখন এ ভেরিয়েবলটাকে রিড করছে বা এ ভেরিয়েবলটাকে রাইট করছে, তার আগে সে কিন্তু লক করে নিচ্ছে। সে যখন বি ভেরিয়েবলটাকে রাইট করছে বা সরি বি ভেরিয়েবলটাকে রাইট করছে, তার আগে সে বি ভেরিয়েবলটাকে লক করে নিচ্ছে। তাহলে আমরা এই ট্রানজাকশনটাকে কি বলবো? কনসিস্টেন্ট। এবং কি, সে যখনই লক করছে সে তার করসপন্ডিং আনলক করছে, সে যখনই লক করছে তার করসপন্ডিং আনলক করছে। তাহলে আমরা দুটো ট্রানজাকশনের উদাহরণ দিলাম, যে দুটো ট্রানজাকশন কনসিস্টেন্ট ট্রানজাকশন, এবং এই কনসিস্টেন্ট ট্রানজাকশন আমরা এই দুটো ট্রানজাকশনের ভিত্তিতে শিডিউলিং করব। সেই শিডিউলিংটাকে আবার কি মানতে হবে? লিগালিটি মানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার একটা শিডিউলিং এর এক্সাম্পল নিচ্ছি, শিডিউলিং করছি এই দুটো ট্রানজাকশনের ওপর, যেটা লিগাল শিডিউল। অ্যাজ দ্য স্পেস ইজ ভেরি লিটল ইন মাই বোর্ড, আই erase it first and then write the thing, you remember the thing. So now I give the example of scheduling. Scheduling, suppose scheduling is like this: T1 and T2 they are concurrently executing, দুটো ট্রানজাকশন একই সাথে ডেটাবেসে শিডিউলারের কাছে এসছে, শিডিউলার এবার শিডিউলিং করছে। কিরকম শিডিউলিং করছে? না, আমাদের ওই ট্রানজাকশনে উই কান্ট চেঞ্জ দ্য ইন্ডিভিজুয়াল অর্ডার অফ ট্রানজাকশন। সো ফার্স্ট L1A লক করা হলো একে, দেন R1A. As the space is little, I write this in a same line. Basically, it will be the second line, L1A, then R1A. Then A equals to A plus 100, then W1A, then U1A. It is time scale. So after this operation, scheduler do the task of T2, it performs L2A, then R2A, then A equal to A star 2, then L2B, then R2B, then B equal to B star 2, then W2B, then U2B. Then again it performs L1B, R1B, B equal to B plus 100, W1B, U1B. So we have already discussed these two individual transactions are consistent transaction. Now lock A is locked by second transaction. এ যখন লক করলো তখন T1 কিন্তু একে আনলক করে দিয়েছে, ফলে একই সঙ্গে দুটো ট্রানজাকশন এ কে লক করেনি। আবার দেখো, এ যখন বি কে লক করেছে তখন কিন্তু বি ইজ নট লকড বাই T1। এ যখন বি কে আনলক করে দিয়েছে তখন T1 ট্রানজাকশন একে লক করতে পেরেছে। তাহলে আমাদের এই শিডিউলিংয়ে কখনোই কোনো একটা ভেরিয়েবল দুটো ট্রানজাকশনের দ্বারা সাইমালটেনিয়াসলি লকড হয়েছে। তাহলে এই শিডিউলিংটাকে আমরা কি শিডিউলিং বলবো? এই শিডিউলিংটাকে আমরা বলবো লিগাল শিডিউলিং। তাহলে লকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে দুটো পয়েন্ট আমার খুব গুরুত্বপূর্ণ। একটা কি না, ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন যারা লক করছে তাদের কনসিস্টেন্ট হতে হবে, এবং এই ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনগুলোকে নিয়ে আমরা যে শিডিউলিং করব সেই শিডিউলিংটাকে লিগাল শিডিউলিং হতে হবে। অর্থাৎ একই সঙ্গে একই সময় একই ডেটা দুটো ট্রানজাকশনের দ্বারা লকড হবে না। তাহলে এই এক্সাম্পলটা কিসের এক্সাম্পল হলো? এটা এমন একটা শিডিউলিং হলো যেটা
কনসিস্টেন্সি এবং লিগালিটি দুটোই মেনটেন করেছে। নিশ্চয়ই আমাদের এটা নিয়ে বুঝতে কোনো অসুবিধা নেই। বেশ, আচ্ছা এবার আমাদের বোঝা যাক। আমরা এর আগের ক্লাসে পড়েছি হাউ টু ড্র সিরিয়ালাইজেবল গ্রাফ। সিরিয়ালাইজেবল গ্রাফ আঁকার নিয়ম কি না, আমার এই শিডিউলিংয়ে যতগুলো ট্রানজাকশন ইনভলভ প্রত্যেকের জন্য একটা করে নোড হবে। তাহলে হাউ মেনি ট্রানজাকশন ইজ ইনভলভড ইন দিস শিডিউলিং? 2 transactions. One is T1 and another is T2. So in my serializable graph for this scheduling there will be 2 nodes. আচ্ছা এবার এদের ভেতর এদের কি সম্পর্ক হবে না, যদি কোনো পেয়ার অফ কনফ্লিক্টিং অপারেশন খুঁজে পাই যেটা T1 এ T2 আগে হয়েছে, তাহলে T1 থেকে T2 দিকে একটা অ্যারো থাকবে, একটা এজ থাকবে। আচ্ছা দেখো এখানে R1A এই অপারেশনটা এ ভেরিয়েবলকে রিড করতে চায় এবং T2 ভেরিয়েবল এ ভেরিয়েবলটাকে আচ্ছা নট হেয়ার। দেখো T1 এর ভেতর একটা অপারেশন আছে W1A, তার মানে এ ভেরিয়েবলটাকে সে রিড করতে চায়। whereas T2 তে একটা অপারেশন আছে R2A, তার মানে এই দুটো অপারেশন এদের নেচার হচ্ছে কনফ্লিক্টিং, কারণ একে রিড এবং একে রাইট করতে যায়। কিন্তু এখানে এই পেয়ার অফ কনফ্লিক্টিং অপারেশনের ভেতর কোন অপারেশনটা আগে হয়েছে? T1 এরটা আগে হয়েছে। তাহলে দেয়ার উইল বি অ্যান এজ ফ্রম T1 টু T2. We know it is the rule of serializability graph. Again you think এখানে B কে সে রিড করেছে whereas B কে সে রাইট করেছে, তাহলে এই দুটো অপারেশন এরা আবার পেয়ার অফ কনফ্লিক্টিং অপারেশন। কিন্তু এখানে এই অপারেশনটা কোথায় হয়েছে? আগে কোথায় হয়েছে? T2 তে হয়েছে। সো দেয়ার উইল বি অ্যান এজ ফ্রম T2 টু T1. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শিডিউলিং এর করসপন্ডিং যে সিরিয়ালাইজেবল গ্রাফটা আঁকলাম, সেই সিরিয়ালাইজেবল গ্রাফটার ভেতর একটা সাইকেল আছে। তাহলে আমাদের হোয়াট উইল বি আওয়ার কনক্লুশন? এই যে শিডিউলিং ইট ইজ নট সিরিয়ালাইজেবল শিডিউলিং। তাহলে আমাদের কনক্লুশন কি হলো? আমাদের কনক্লুশন হলো কোনো একটা শিডিউলিংয়ে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনগুলো কনসিস্টেন্ট। এক। 2 নাম্বার কি, এই যে শিডিউলিংটা হয়েছে সেটা একটা লিগাল শিডিউলিং ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ লকিং, কিন্তু দ্যাট ডাজ নট গ্যারান্টি, সেটা কখনোই গ্যারান্টি দেবে না ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনগুলো লকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে কনসিস্টেন্ট, শিডিউলিংটা লকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে লিগাল। তার মানেই শিডিউলিংটা সিরিয়ালাইজেবল হবে বা মোর স্পেসিফিক্যালি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। তার মানে কোনো একটা ভেরিয়েবলকে লক করলেই, সবাই লকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে কনসিস্টেন্স লিগালিটি মানলেই সেটা যে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে তার কোনো মানে নেই। ইট ইজ দ্য এক্সাম্পল অফ দ্যাট। তাহলে আমাদের নেক্সট স্টেপে ভাবতে হবে, তাহলে শুধু লকিং দিলে হবে না, শুধু লকিং করলেই ট্রানজাকশন বা শিডিউলিংগুলো সিরিয়ালাইজেবল শিডিউলিংয়ে ট্রান্সফার হবে তার কোনো মানে নেই। তাহলে লকিংয়ের সাথে আমাকে কিছু প্রোটোকল মানতে হবে। ইফ উই ফলো দ্যাট প্রোটোকল দেন অ্যান্ড অনলি দেন শিডিউলিংটা সিরিয়ালাইজেবল শিডিউলিং হতে পারে। সেই রকম একটা প্রোটোকলের নাম হচ্ছে টু ফেজ লকিং প্রোটোকল। সো উই আর গোয়িং টু ডিসকাস টু ফেজ লকিং প্রোটোকল।